স্যার এটা ওই জায়গাটা যেখানে আমরা পোড়া লাশটা পাই। আর কোনো ক্লু? লাশ পুরোপুরি পুড়ে গেছে, যদি কোনো ক্লু থাকে সেটাও পুড়ে গেছে। ঠিক আছে। আমাদের পরিবর্তিত সমাজের সবথেকে বড় হতাশা এটাই যে অপরাধ এখন আর আমাদের চমকায় না। বন্দুকের সামনে রেখে করা লুট, ছুরি দিয়ে কুপিয়ে কাউকে হত্যা, আর রাস্তায় একা দেখে কোনো মেয়েকে ধর্ষণ। সকালে চায়ে চুমুকের সঙ্গে আমরা খবরের কাগজে এইসব ঘটনা রোজ পড়ি, এই বিশ্বাসের সঙ্গে যে আমাদের সঙ্গে এইসব কিচ্ছু হবে না। কিন্তু এটা ভাবার সময় আমরা ভুলে যাই যে অপরাধের কোনো একটা রূপ হয় না। পরিস্থিতি তৈরি হলে এটা চোখের পলকেই আপনার সাথে বা যে কোনো কারোর সাথে ঘটতে পারে। কিন্তু আজকে আমাদের এই কেসে কেউ অপরাধের কারণ নিজেই তৈরি করেছিল, নিজের হাতে, নিজেরই বিরুদ্ধে। এই দেখুন, বডি অনেকটাই প্রায় পুড়ে গেছে। শরীরে দাগ বা মার্কের কোনো চিহ্নই পাওয়া যায়নি যা দেখে শনাক্ত করা যায়। পোস্টমর্টম থেকে আমরা এইটুকুই জানতে পেরেছি এই বডিটা একজন পুরুষের, আর বয়স ৪৫ থেকে ৪৮-এর মধ্যে। মার্ডার কি দিয়ে হয়েছে? কোনো ভারী জিনিস দিয়ে, যেমন কাঠের মোটা টুকরো বা লোহার রড দিয়ে অনেকবার আঘাত করে মারা হয়েছে। এরপর বডিতে ডিজেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। স্যার, পোস্টমর্টম থেকে আরো একটা ব্যাপার জানা গেছে যে মৃত ব্যক্তির হিপে একটা আর্টিফিশিয়াল হিপ জয়েন্ট ছিল। বেসিক্যালি অরিজিনাল হিপ জয়েন্ট যখন ভেঙে যায় তখন মেটালের হিপ জয়েন্ট দিয়ে আমরা রিপ্লেস করে দিই। মানে হিপ জয়েন্টের সিরিয়াল নাম্বার যেটা, সেটা থেকে হসপিটালের, আর হসপিটাল থেকে এই লোকটার পরিচয় জানতে পারবো। একদম। স্যার, ওই লোকটা শনাক্তকরণ হয়ে গেছে। ওই হিপ জয়েন্ট বানানোর কোম্পানি ওই হসপিটালের ঠিকানা দিয়েছে, ওখান থেকে ডিটেলস পাওয়া গেছে। ওর নাম বিক্রম সুদ, একজন ডায়মন্ড মার্চেন্ট, মেরিন ড্রাইভে থাকে। জানতাম আমি একদিন এটাই হবে। অনেক বুঝিয়েছিলাম কিন্তু ও বোঝেনি। আপনি জানতেন মানে? ওনার সাথে কোনো শত্রুতা ছিল কারো? ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, উনি নিজেই নিজের বড় শত্রু ছিলেন। মানে এটাই যে ওনার বিহেভিয়ার, ওনার লাইফস্টাইল দুটোই সমবয়সী লোকেদের মতন ছিল না। এই বয়সে উনি বদ অভ্যাসগুলো ত্যাগ করতে পারেননি। ইয়াং মেয়েদের প্রতি এখনো ইন্টারেস্ট ছিল। আমরা ওনার রুমটা দেখতে চাই, আর ওনার একটা ফটোগ্রাফও আমাদের দরকার। আমাদের আর একটা ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ে, 8th ফ্লোরে। ড্যাড বেশিরভাগ সময় ওখানেই থাকতেন, কিন্তু আমাদের ওখানে যাওয়ার পারমিশন ছিল না। চলো ঘরটা দেখাবে, চলো চলো। কদম, ঘরটা চেক করো। ইয়েস স্যার। স্যার, পাসওয়ার্ড? স্যার, আগেই তো বললাম এখানে আসার পারমিশন ছিল না আমাদের। আমরা এই সমস্ত মাল সিজ করব। স্যার যেমন ওর ছেলে বলল, কাজটা কোনো ইয়াং মেয়েই করেছে। কদম, ল্যাপটপ থেকে অনেক কিছু ক্লু পাওয়া যাবে। ল্যাপটপটাকে সাইবার ক্যাফেতে পাঠাও আর মোবাইলের কল রেকর্ডস বার করো। ওকে স্যার।
বিক্রমের লাস্ট লোকেশন ওয়াসাই। ইয়েস স্যার। আর ফোন সুইচ ওভার টাইম আর মার্ডারের টাইম একই স্যার। ল্যাপটপ থেকে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার। বিক্রম ফেসবুকেও খুব অ্যাক্টিভ ছিল। ওর প্রোফাইল নেম ছিল ভিকি আর বয়স দিয়েছিল 21। আর প্রোফাইল পিকচারটাও কোন একটা ইয়াং ছেলের। স্যার ওর প্রোফাইলে যেসব মেয়েরা আছে তাদের বয়স স্যার 16 থেকে 22-এর ভেতর। অঞ্জলি সরকার, বয়স 19। এই মেয়েটির সাথে বেশ কথা হতো, প্রচুর ইন্টিমেট কথা হতো মোবাইলে। এই অঞ্জলির কোনো খবর? স্যার মাত্র 3 মাসের চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে। বাকি ডিটেলসের জন্য আমি ফেসবুকে মেল করেছি। স্যার আমি আইপি অ্যাড্রেস থেকে অঞ্জলির বাড়ির অ্যাড্রেস পেয়েছি, এই মিরার রোডেই থাকে। তাহলে তো যেতেই হয়। আগে একটা মার্ডার কেসের ব্যাপারে অঞ্জলি সরকারের সাথে কথা বলতে হবে, ডাকুন। আমি অঞ্জলি সরকার, বলুন। আপনি অঞ্জলি সরকার? না স্যার, আমি এই লোকটাকে চিনি না। আর স্যার, এই অন্য কোনো অঞ্জলি সরকারও তো হতে পারে। নিশ্চয়ই হতে পারে, কিন্তু ওনার এবং আপনার আইপি অ্যাড্রেস এক হতে পারে না। ইন্টারনেটের যে কানেকশনের মাধ্যমে আনফর্চুনেটলি বিক্রম এবং অঞ্জলি সরকারের মধ্যে যে চ্যাটিং হতো সেটা আপনার নামে। কদম, আমরা এই অঞ্জলি সরকারকে খুঁজছি। স্যার, স্যার এ তো রিয়া স্যার, এ আমার মেয়ে স্যার। আপনার মেয়ে রিয়া? হ্যাঁ। কোথায়, ডাকুন ওকে। আমি জানি না স্যার, 2 দিন আগে আমার উপর রাগ করে কোথাও চলে গেছে। মানে আপনার মেয়েও সেদিন থেকে নিখোঁজ যেদিন এই মার্ডারটা হয়েছে? স্যার এটা আপনি কি বলছেন? আমার মেয়ে রিয়া। আমরা ওর রুমটা দেখতে চাই। কদম, চেক করো। ইয়েস স্যার। আমাদের আপনার এবং রিয়ার ল্যাপটপ চাই। আগে স্যার আমার কাছে কোনো ল্যাপটপ নেই স্যার, আমি তো ইউজও করতে জানি না। রিয়ার কাছে আছে, কিন্তু ও হয়তো নিয়ে গেছে। হয়তো মানে? যখন ও গেছে তখন বাড়িতে ছিলাম না, অফিসে ছিলাম। স্যার কিছুই পাইনি। দেখুন, আপনি ওর যদি কোনো কন্ট্যাক্টস বা ইনফরমেশন পান তাহলে তৎক্ষণাৎ পুলিশকে জানাবেন। চলো। স্যার কথা শুনে মনে হচ্ছে ইনি কিছুই জানেন না। কিন্তু ওনার মেয়ের এভাবে না বলে চলে যাওয়াটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। খোঁজ নাও, আর তার সাথে মা, মেয়ে এবং বিক্রমের ব্যাকগ্রাউন্ড চেক। ওকে স্যার। বিক্রম সুদ যার তলায় থাকে সেই ঘাটের মরা। বিক্রমের সেক্স মেনিয়া ছিল, সব সময় যুবতী মেয়েদের উপরই চোখ ছিল তার। রিয়া আমাদের খুব ভালো বন্ধু। শি ইজ এ কুল গার্ল, একটু অন্যরকম বাট একটু মুডি। এই দেখুন না, হুট করে কোথায় গায়েব হয়ে গেল। নো, অঞ্জলি কম্পিউটার অপারেট করতে পারতো না, এই জন্য আমাদের অফিসের ব্যাক জবের জন্য ওর প্রমোশন হয়নি। বয়ফ্রেন্ড? স্যার ওর একটা ফ্রেন্ড আছে ববি, রিয়া ওর সঙ্গে প্রায় সময় কাটায়, আর ওর বাড়িতেও যাতায়াত করে। হয়তো ওই ওর বয়ফ্রেন্ড। কোথায় থাকে কোনো আইডিয়া? নো স্যার, সেই আইডিয়া তো নেই, কিন্তু হয়তো ওর আঙ্কেল জানে। রিয়া ওনার সঙ্গে সব কথা শেয়ার করে। ইনি? হ্যাঁ স্যার, ইনি সেই। পুলিশ মুম্বাইয়ের উপনগরী বার্সাইয়ের জঙ্গল থেকে মেরিন লাইনে বসবাসকারী একজন ডায়মন্ড এক্সপোর্টার বিক্রম সুদের পুড়ে যাওয়া লাশ পেয়েছিল। বিক্রম একজন যুবকের ফেক প্রোফাইল তৈরি করে কম বয়সী মেয়েদের সঙ্গে চ্যাট করত, যাদের মধ্যে একজন 17 বছরের মেয়ে অঞ্জলি সরকারের সঙ্গে একটু বেশি টাচে ছিল। অঞ্জলির ফটো পুলিশ তার প্রোফাইল থেকে পেয়েছিল, আর সেই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ অঞ্জলির ঠিকানা খুঁজে বের করলো। কিন্তু যখন পুলিশ ওই ঠিকানাতে পৌঁছলো তখন মামলার সমাধান হওয়ার বদলে আরো জটিল হলো, কারণ যে অঞ্জলিকে তারা 17 বছরের মেয়ে ভেবেছিল সে আসলে 35-36 বছরের মহিলা ছিল। প্রোফাইলে শুধু অঞ্জলি সরকারের নাম ব্যবহার হয়েছিল, আর প্রোফাইল পিকচারে তার মেয়ের ছবি ছিল। তাহলে বিক্রমের সঙ্গে কে চ্যাটিং করত? কে তৈরি করেছিল এই ফেক প্রোফাইলটা? অঞ্জলির মেয়ে রিয়া সরকার, নাকি অন্য কেউ ছিল যে নিজের পরিচয় লুকিয়ে এই খেলায় মেতে উঠেছিল? আর এই চ্যাটিং এর খেলায় কি বিক্রমের মৃত্যুর কারণ হয়েছিল? স্যার 3 জনের ব্যাকগ্রাউন্ডই চেক করে নিয়েছি, দুটো ইম্পর্টেন্ট কথা জানা গেছে। প্রথমত অঞ্জলির অফিসের লোক বলছে অঞ্জলি কম্পিউটার অপারেট করতেই জানে না, আর দ্বিতীয়ত একটা ছেলের নাম এসছে ববি, হতে পারে ছেলেটা রিয়ার বয়ফ্রেন্ড। আর কিছু? হ্যাঁ স্যার, অঞ্জলির পার্সোনাল ইনফরমেশন পাওয়া গেছে। ওর লাভ ম্যারেজ হয়েছিল, ছেলের মা বাবা মেনে নেয়নি, তাই ওরা মুম্বাইতে এসে থাকতে শুরু করলো। তারপর রিয়া হলো, আর রিয়া জন্মানোর ঠিক কয়েক মাস পরেই ওর হাজব্যান্ডের মৃত্যু হলো রোড অ্যাক্সিডেন্টে। রিয়ার ঠাকুরদা ঠাকুরমা ওকে নিয়ে যেতে চেয়েছিল, ওকে মানুষ করতে চেয়েছিল, তাই অঞ্জলি বাধ্য হলো এটা মেনে নিতে, কারণ ওর ইনকামের কোনো রাস্তা ছিল না ওর স্বামী মরে যাওয়ার পর। স্যার বিক্রমের কল লিস্ট থেকে পাওয়া 2 নম্বরের কল রেকর্ড পাওয়া গেছে স্যার। প্রথম নাম্বারটা হলো রিয়া সরকার নামে একজনের,
যার সঙ্গে এক্স্যাক্টলি 3 মাস ধরে কথা হচ্ছে। আর আরেকটা নাম্বার 5-6 মাস আগে অ্যাক্টিভেট হয়েছিল, যেটা বিক্রমের নামে রেজিস্টার্ড আছে। আর এই নাম্বারের বিল বিক্রমের অ্যাকাউন্ট থেকে ডিডাকশন হয় স্যার। তাছাড়া এই দুটো নাম্বারের লাস্ট লোকেশন ওয়াসাই স্যার, ওটাই স্যার যেটা বিক্রমের লোকেশন ছিল। এর থেকে তো একটা ব্যাপার প্রমাণ হয়েই যায় যে বিক্রমের খুনের ব্যাপারে এই মেয়েটির কোনো না কোনো কানেকশন আছেই। আর এটাও হতে পারে পুরো মামলাটাতে তৃতীয় কেউ ইনভলভ রয়েছে। ও সেই লোক বিক্রম যাকে মোবাইল ফোন এনে দিয়েছিল। আর যখন খুন হয়েছিল তখন এই 3 জন একই এরিয়াতে ছিল, হতে পারে একসাথে অথবা আলাদা আলাদা। তৃতীয় ব্যক্তি যদি ববি হয় তাহলে অঞ্জলিকে তো ওর ব্যাপারে কিছু জিজ্ঞেসই করিনি। না কদম, অঞ্জলির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কারণ যেই মা বাড়িতে থেকেও জানতে পারে না যে তার মেয়ে দরজা বন্ধ করে কি করছে, তাহলে তার বয়ফ্রেন্ড আছে কিনা সে জানে না। আর এমনিতেও কদম, আমরা কলকাতা পুলিশকে ইনফর্ম করেছিলাম তারা ওর বাড়ির লোকের সাথে কথা বলুক। কোনো খবর এসছে কি? হ্যাঁ স্যার, ওদের থেকে আপডেট তো এসেছে। ঠাকুরদা ঠাকুরমাকেও কন্ট্যাক্ট করেনি। ইনফ্যাক্ট ওর ঠাকুরদার হার্ট অ্যাটাক হয়েছিল, হসপিটালাইজড ছিল, তাই উনি আসতে পারেননি। কিন্তু ওরা খুব চিন্তিত আছেন। তার মানে রিয়ার নিখোঁজ হয়ে যাওয়া এবং অঞ্জলির অফিসের লোক বলে যে সে কম্পিউটার চালাতে জানে না, এর থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়েই যায় যে রিয়া একটা ফেক প্রোফাইল বানিয়ে চ্যাটিং করেছিল। আর রিয়ার কাছে পৌঁছানোর জন্য আমাদের ববির কাছে পৌঁছানোটা খুবই জরুরি। নমস্কার স্যার, এ হলো ববি, কিন্তু এর আসল নাম হলো মায়াঙ্ক। অঞ্জলি সরকারের বিল্ডিংয়ে থাকতো এ, কিন্তু ঘরে এখন তালা দেওয়া আছে। বাড়ির মালিক এখন ঘর খালি করে দিয়েছে। এখনো অবধি বাড়ির মালিক ডিপোজিট ফেরত দেয়নি। কত ডিপোজিট আছে? 1 লাখ টাকা। 1 লাখ? মানে নিতে তো নিশ্চয়ই আসবে। একটা কাজ করার উপর নজর রাখ, এলেই আমাকে খবর দিবি। এনে ভাই, চলো। থ্যাংক ইউ। এতক্ষণের তদন্তের পর এটুকুই জানা গেছে কদম, যে বিক্রম আর রিয়া একে অন্যের সাথে ফেক প্রোফাইলের মাধ্যমে চ্যাট করত, আর তারপর ফোনে কথাও হয় এবং দেখাও করে। রিয়া বিক্রমের বয়সটা বুঝে যাওয়ার পরও ওকে অ্যাকসেপ্টও করে নেয়, হতে পারে টাকার জন্য। আর কদম, এখান থেকে এন্ট্রি হয় রিয়ার বয়ফ্রেন্ড ববি, যে রাতারাতি নিজের ফ্ল্যাট খালি করে ফেরার হয়েছে। কদম, ববি তৃতীয় সন্দেহ হতে পারে যে মার্ডারের রাতে বিক্রম রিয়ার সাথে ওয়াসাইতে ছিল। আর এটাও হতে পারে যে ববি বিক্রম আর রিয়ার রিলেশনশিপটা জানতো। ও রাগ হয় আর রাগের বশে এই দুজনকে খুন করে দেয়। স্যার, এই থিওরির অনুযায়ী রিয়ার লাশও বিক্রমের লাশের সঙ্গে পাওয়া উচিত ছিল, সেটা তো পাইনি। ওটার কি হলো? এর জবাব তো ববি দিতে পারবে। স্যার, ফ্রেন্ডসবুক থেকে অঞ্জলি আর বিক্রমের পুরো চ্যাট হিস্ট্রি এসে গেছে। অঞ্জলির প্রোফাইল থেকে বিক্রমকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠানো হয়, যেখানে বিক্রম অনেকবার ক্যাশ ট্রান্সফার করেছে থ্রু নেট ব্যাংকিং। আমি সাইবার সেলকে বলেছি অ্যাকাউন্ট নাম্বার পাঠানোর জন্য। একটা কাজ করো, ব্যাংক থেকে সমস্ত রকম ট্রানজাকশনের রিপোর্ট বার করে নাও। আই এম শিওর সেখানে ওই মেয়েটিরই নাম লেখা থাকবে, সে চ্যাট করতো। প্রোফাইলটা ফেক হতে পারে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কখনো নয়। কুসুম দেবীর নামে ব্যাঙ্গালোর? আর ইউ শিওর? হ্যাঁ স্যার, ব্যাংক অ্যাকাউন্টটা ওনার নামেই আছে, আর আমাদের ব্যাঙ্গালোর ব্রাঞ্চের অ্যাকাউন্ট। যে এটিএম থেকে টাকা বার করা হচ্ছে সেই এটিএম কিছু আপনাদেরও। সেই এটিএম এ সিসিটিভি ফুটেজ চাই। নিশ্চয়ই পেয়ে যাবেন স্যার। হ্যাঁ স্যার, আমি চিনি কুসুমকে। আমার কলেজ ফ্রেন্ডও ব্যাঙ্গালোরে থাকে। এই 1 বছর হলো ইউএসএ গেছে। তো ওর কোনো হোম লোনস আর পার্সোনাল লোনস চলছে, তাই এর জন্য ওর যে চেকবুক আর এটিএম কার্ড রয়েছে আমাকে দিয়ে গেছে, যাতে কোনো প্রয়োজন পড়লে আমি দেখতে পারি। অঞ্জলি সরকারের ফেক প্রোফাইল থেকে কুসুম দেবীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বিক্রমকে দেওয়া হয়, যেটাতে ও আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা অ্যামাউন্ট জমা করত, যেটা থেকে আপনার মেয়ে রিয়া মুম্বাইয়ের আলাদা আলাদা এটিএম থেকে উইথড্র করত। স্যার, এটা ইম্পসিবল স্যার। ওই এটিএম কার্ড আমার কাছে আছে, আমার আলমারিতে আছে। ওটা কি করে রিয়া ব্যবহার করতে পারে? মিসেস সরকার, আমাদের কাছে এমন এমন সিসিটিভির ফুটেজ রয়েছে যেখানে আপনার মেয়ে রিয়া এটিএম থেকে টাকা তুলছে দেখা গেছে। কোথাও যাচ্ছিলি নাকি? আমাদের সাথে দেখা করতে চাসনি ববি? না স্যার, আমি কিছু করিনি স্যার। তাহলে রাতারাতি ফ্ল্যাট খালি করে পালালি কেন? আমি জানতে পেরেছিলাম যে আপনারা আমাকে খুঁজছেন। আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম নিশ্চয়ই আপনারা আমার আর রিয়ার মায়ের ব্যাপারে জানতে পেরে গেছেন। পরিষ্কার করে বল। স্যার, আমার আর অঞ্জলির মাঝে রিলেশনশিপ ছিল। আমি রিয়ার নই, অঞ্জলির বয়ফ্রেন্ড ছিলাম। কিন্তু বিক্রম আসার পর অঞ্জলি আমার সাথে হঠাৎ করে সম্পর্ক ভেঙে দেয় স্যার।
মানে অঞ্জলি বিক্রমকে চিনতো? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি স্যার কিছু মাস আগে অঞ্জলি আমাকে বলল যে আমার সাথে ও আর কোনো রিলেশনশিপে থাকতে চায় না স্যার। তারপর থেকে আমি ওই লোকটাকে অঞ্জলির সাথে অনেকবার দেখেছি স্যার। আর স্যার ফাইনালি যখন আমি কাগজে ওর মার্ডারের খবরটা পড়লাম আর খোঁজ নিলাম, তখন আমি জানতে পারলাম যে ও বিক্রম সুদ। কি প্রমাণ আছে যে তুই সত্যি কথা স্যার বলছিস? স্যার আমার কাছে ল্যাপটপ আছে, ওর মধ্যে আমার আর অঞ্জলির অনেক ফটো আছে স্যার, আমাদের একসাথে। স্যার আপনি চাইলে আপনাকে সেগুলো দেখাতে পারি। স্যার কি মনে হচ্ছে ছেলেটা সত্যি বলছে? হতে পারে মিথ্যে বলছে, কিন্তু যদি সত্যি বলে তাহলে অঞ্জলির উপর সন্দেহ করা সঠিক হবে। হতেও পারে অঞ্জলি বিক্রমকে মেরেছে, আর এটাও হতে পারে যে অঞ্জলি বিক্রম আর রিয়া দুজনকেই মেরেছে। কিন্তু যদি রিয়া বেঁচে থাকে তাহলে অঞ্জলি নিশ্চয়ই জানবে। কিন্তু উনি তো বারবার না করছেন, খোঁজ পাবো কি করে? একটা কাজ করো, রিয়া, এটা কি ছেলে মানুষই হচ্ছে? আমি বলেছিলাম না তোকে আমাকে কন্ট্যাক্ট না করতে? সাব ইন্সপেক্টর কদম বলছি, দরজা খুলুন। মিথ্যে কথা বলবেন না মিস্টার সরকার, কারণ মিথ্যে বলে কোনো লাভ নেই। কারণ আপনি আগেও আমাদের মিথ্যে বলেছেন আপনি বিক্রমকে চিনতেন না। কারণ আমাদের কাছে অনেক সাক্ষী আছে যারা আপনাকে এবং বিক্রমকে একসাথে অনেকবার দেখেছে। আমরা এটাও জানি যে আপনি জানেন যে রিয়া কোথায় আছে। আপনি এটাও আমাদের কাছে লুকিয়েছেন কারণ আপনি সরাসরি বিক্রমের খুনের সাথে যুক্ত মিস্টার সরকার। আমি বিক্রমকে মানি। তাহলে কে মেরেছে মিস্টার সরকার? বিক্রমকে রিয়া মেরেছে স্যার। আমি জানতাম রিয়া ভিকি নামের একটা 24 বছরের ছেলের সাথে চ্যাট করে। তারপর একদিন রিয়ার সাথে দেখা করতে ভিকি আমাদের বাড়িতে এসেছিল, আর ওকে দেখে রিয়া আর আমি দুজনেই অবাক হয়ে যাই। হাই রিয়া। হাই, আপনি কে? আই এম ভিকি, বিক্রম সুদ। বিক্রম ঠকিয়েছিল স্যার রিয়াকে। তারপর আমার মনে হলো যে এই ব্যাপারটা শেষ হয়ে গেছে। কিন্তু একদিন অফিস থেকে হাফ ডে নিয়ে যখন আমি বাড়িতে ফিরলাম, তখন দেখলাম বিক্রম ওখানে রিয়ার সাথে। আমি বিক্রম আর রিয়ার বন্ধুত্ব মেনে নিতে পারিনি। আমি জানতাম স্যার যে বিক্রম রিয়াকে ব্যবহার করছে, কিন্তু আমি কিছু বলতেও পারিনি, রিয়াকে বকতেও পারতাম না। ছোটবেলা থেকে আলাদা থাকার কারণে তেমন সম্পর্কও তৈরি হয়নি। আর তাছাড়া ভয়ও ছিল যে আমার উপর রাগ করে রিয়া দূরে না চলে যায়। ভেবেছিলাম ধীরে ধীরে ওকে বোঝাতে পারবো, কিন্তু আমি যে ওকে বোঝাবো তার আগেই ও একদিন। রিয়া, কোথায় তুই? মা তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো প্লিজ। কোথায় তুই? হ্যাঁ কোথায়? মা তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো প্লিজ। রিয়া আমাকে বলেছিল যে বিক্রম ওকে নিজের ফার্ম হাউস ওয়াসাইতে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। রিয়া নিজেকে কোনোভাবে বাঁচিয়ে ঘরের ভেতরে আটকে রেখেছিল, আর ওখান থেকেই আমাকে ফোন করছিল স্যার। আমাকে ফোনেই ও অ্যাড্রেস বুঝিয়ে দেয়, আর আমি কোনো রকমে ওখানে পৌঁছই। রিয়া, বিক্রম, রিয়া, বিক্রম, রিয়া, রিয়া, বিক্রম, রিয়া। ওদের দুজনকে খুঁজতে খুঁজতে যখন আমি ফার্ম হাউসের পেছনের জঙ্গলে গিয়ে পৌঁছই, তো
সেখানে বিক্রমের লাশ পড়েছিল। আমাদের ওই ফার্ম হাউস আর রিয়ার অ্যাড্রেস চাই। একজন মা নিজে নিজের মেয়ের খুনি হওয়ার জবানবন্দি দিয়েছিল। সন্দেহের যে তীর রিয়ার দিক থেকে ঘুরে অঞ্জলির দিকে আসছিল, তা এখন অঞ্জলির সাক্ষী দেওয়ার পর ফের রিয়ার দিকে ঘুরে গিয়েছিল। অঞ্জলি কি সত্যি কথা বলছিল? রিয়াই কি তাহলে বিক্রম সুদের আসল খুনি ছিল? পুলিশ আর আইন শুধুমাত্র প্রমাণিত সত্য শোনে, বোঝে আর বলে। আর এই কেসে এখনো অবধি যা যা প্রমাণ মিলেছিল সেগুলো সবই রিয়ার বিরুদ্ধে ছিল। তাহলে কি খুনের এই মামলা সমাধান হয়ে গিয়েছিল, নাকি এই কেসে এখনো কোনো মোড় আসা বাকি রয়েছে? কদম, পুরো বাড়িটা সার্চ করো। আপনাদের কোনো ভুল ধারণা হয়েছে, আমি কিছুই করিনি। স্যার, স্যার আমি কিছু করিনি, আমি এই কেসে ইনভলভ নই। আপনি আমার মাকে ডাকুন প্লিজ স্যার। মা, মা দেখো, এরা আমাকে অ্যারেস্ট করেছে। এরা বলছে বিক্রম আঙ্কেলের মার্ডার আমি করেছি। রিয়া, রিয়া এখন সত্যিটা লুকিয়ে কোনো লাভ নেই। আমি অনেক চেষ্টা করছি রিয়া, কিন্তু আমাকে কথা বলতেই হলো যে বিক্রমের মৃত্যু তোর হাতেই হয়েছে, নিজের সম্মান বাঁচানোর জন্য। এসব তুমি কি বলছো মা? রিয়া, তুই কোনো ভুল করিসনি মা, কিচ্ছু ভুল করিসনি। যে কোনো মেয়ে হলে এটাই করতো। ইউ আর লায়ার। ঠাকুমা আমাকে ঠিকই বলেছিল, নিজেকে বাঁচানোর জন্য তুমি আমাকে ভাসিয়ে দিলে। স্যার, স্যার বিলিভ মি, আমি কিচ্ছু করিনি। মা যা কিছু বলেছে মিথ্যে বলেছে স্যার, সত্যি বলছি কিচ্ছু করিনি। মা আর তার সন্তানের সম্পর্ক এই পৃথিবীর সবচেয়ে মজবুত সম্পর্ক হয়ে থাকে। আর যদি সেই সন্তান একটি মেয়ে হয়, তাহলে সেই সম্পর্কের গভীরতা আর পবিত্রতা আরো বেড়ে যায়। আর এখানে একজন মা নিজের মেয়েকে অপরাধী প্রমাণ করতে চাইছে, আর মেয়ের বক্তব্য ছিল যে খুনটা তার মাই করেছে, সে নয়। কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে, সেটা প্রমাণ করা খুব মুশকিল হয়ে পড়েছিল। কিন্তু এখনো অবধি পাওয়া সব প্রমাণ রিয়াকেই অপরাধী প্রমাণ করছিল, আর অঞ্জলির বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে সে কে ছিল যে শুধুমাত্র আইনের চোখে ধুলো দিচ্ছিল না, বরং এই পবিত্র সম্পর্কটাও কলঙ্কিত করছিল? এই দেখুন স্যার, স্যার এরকম আরো পিক আছে, এর থেকে প্রমাণ হয়ে যাবে যে ও আমার গার্লফ্রেন্ড ছিল। স্যার আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ বলো। স্যার, যে ল্যাপটপ থেকে রিয়া বা অঞ্জলি বিক্রমের সঙ্গে চ্যাট করছিল সেটা পাওয়া গেছে। লোকেশন? ধারাবীর। কোনো ল্যাপটপ আছে? আগে স্যার? বাংলা বুঝিস না নাকি? কোনো ল্যাপটপ আছে কি তোর কাছে? হ্যাঁ, একটা ল্যাপটপ আমি চোর বাজার থেকে কিনেছি স্যার, আমার ছেলের জন্য 1500 টাকা দিয়ে। নিয়ে আয়। আরে ভাই রাজু, ওই ল্যাপটপটা নিয়ে আয় তো। সত্যি সত্যি বল, কোথা থেকে কিনেছিস? এই ল্যাপটপটা আমি চোর বাজার থেকে কিনেছি স্যার, আমার ছেলের দিব্যি দিয়ে বলছি স্যার। চলো। কি? ওকে, থ্যাঙ্কস। স্যার, যে ল্যাপটপটা আমরা পেয়েছি ওটা অঞ্জলির নামে আছে। গুড। এসব কি হচ্ছে স্যার? আমাকে এখানে কেন রেখেছেন আপনারা? আমি তো সবকিছু বলে দিয়েছি, তাহলে কেন? কারণ আমাদের মনে হচ্ছে যে সত্যিটা আপনি আমাদেরকে বলেছিলেন সেটা সত্যি না। অঞ্জলি সরকার, এটা কি বলছেন স্যার? আমি সব সত্যি বলেছি আপনাকে। সত্যি কথা বলেননি মিসেস সরকার। আপনার প্রত্যেকটা মিথ্যের প্রমাণ আছে আমাদের কাছে। কিসের প্রমাণ? এক্ষুনি বুঝতে পেরে যাবেন। কুলকার্নি স্যার,
ভালোই হলো আপনি চিনতে পেরে গেছেন আপনার পুরনো বয়ফ্রেন্ডকে, নইলে আমাদের মনে হচ্ছিল যে আপনি ওকেও চিনতে অস্বীকার করবেন। এসব আপনি কি বলছেন স্যার? এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড কি করে হতে পারে? একে তো আমি চিনিও না পর্যন্ত। কুলকার্নি স্যার। মিসেস সরকার, আশা করছি আপনি নিজের ছবি চিনতে পারবেন, আর তা যদি না হয় তাহলে হয়তো আপনার ভুলে যাওয়ার কোনো রোগ আছে। বাই দ্য ওয়ে, আপনাকে জানিয়ে দেওয়া ভালো যে আমরা সেই ল্যাপটপটাও পেয়েছি যেটার মাধ্যমে আপনি চ্যাট করতেন, আর খুন করার পরে আপনি ওই ল্যাপটপটাকে কোথাও ফেলে দিয়েছিলেন ধরা পড়ার ভয়ে। আপনি এসব মিথ্যা স্যার, আমার কাছে কখনো কোনো ল্যাপটপ মিথ্যে ছিল না। বলবেন না মিসেস সরকার, আপনি ল্যাপটপটা কিনেও ছিলেন, ব্যবহারও করেছিলেন। এটা সেই ল্যাপটপের বিল মিসেস সরকার যেটা আপনার নামে রয়েছে। আপনি রিয়ার থেকে ল্যাপটপ শিখলেন, তারপর ফ্রেন্ড বুকে ফেক প্রোফাইল বানিয়ে রিয়ার ফটো লাগিয়ে চ্যাটিং শুরু করলেন। বিক্রমের দেওয়া দামি ফোন দিয়ে আপনি ওর সাথে কথা বলতেন। ও আপনাকে টাকাও দিচ্ছিল, কিন্তু আপনার লোভ বেড়ে গিয়েছিল মিসেস সরকার। যেই ও আপনাকে টাকা দেওয়া বন্ধ করলো, আপনি সম্পর্ক শেষ করলেন এবং আপনি ওকে মেরে ফেললেন। না স্যার, আমি বিক্রমকে টাকার জন্য মারিনি। হ্যাঁ, আমি মানছি আমি মেরেছি বিক্রমকে। আমি ফেসবুকে ফেক প্রোফাইল খুলেছিলাম, কিন্তু স্যার এরকম কিছু করার প্ল্যানিং ছিল না আমার। আমি তো শুধু সবসময় একটা ভালো জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু রিহার বাবা মারা যাওয়ার পর সেই স্বপ্ন দেখা তো দূর, জীবন কাটানো কঠিন হয়ে উঠেছিল। ছোটখাটো চাকরি করতে করতে আর নিজেকে সামলাতে সামলাতে যৌবন যে কখন হারিয়ে যাচ্ছিল বুঝতেই পারিনি। আমার বয়স আর ফ্রাস্ট্রেশন দুটোই বেড়ে চলছিল। শুধু ববিই নয় স্যার, তার আগেও আরো অনেক পুরুষ এসেছে আমার জীবনে, আর চলেও গেছে। আমার সব প্রয়োজন মেটাতে, সেটা শরীরই হোক বা টাকা, আমাকে স্ট্রাগল করতে হয়েছে। আর এর মধ্যেই রিয়া এলো কলকাতা থেকে। ওর থ্রু আমি জানতে পারলাম ফেসবুক কি। ওই শিখিয়েছিল কিভাবে ফেসবুকে নিজের প্রোফাইল বানাতে হয়, আর কিভাবে নতুন নতুন মানুষদের সাথে বন্ধুত্ব করা যায়। আমার সামনে তো যেন পুরো দুনিয়াটাই খুলে গেল। হ্যাঁ, আমি ফেসবুকে আমার প্রোফাইল বানিয়েছিলাম, আর তাতে রিয়ার পিকচার দিয়েছিলাম, কারণ ও ইয়াং ছিল আর সুন্দরও। আমি সব ছেলেদের ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতাম, আর রিয়ার ছবি দেখে ওরা অ্যাকসেপ্টও করে নিত। আর সেখানেই আমি বিক্রমকে পেলাম। আর আমাদের মধ্যে কথা শুরু হলো। বিক্রম আমার সঙ্গে কথা বলতে চাইতো, কিন্তু আমার ভয় ছিল যে ও আমার গলার স্বর শুনে আমার বয়স না ধরতে পেরে যায়। সেজন্য ওকে এড়ানোর জন্য আমি বলে দিয়েছিলাম আমার কাছে মোবাইল নেই। ও আমার কাছে আমার অ্যাড্রেস চাইলো, আর তারপর একটা দামি মোবাইল পাঠিয়ে দিল, আর তাও পোস্টপেড কার্ড সমেত। তারপর আমরা প্রথমবার পরস্পরের সঙ্গে কথা বললাম। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে, কিন্তু তোমার গলার স্বর না কোনো অ্যাডাল্ট লোকের মতো মনে হচ্ছে না? হ্যাঁ,
আসলে কি বলতো, আমার অ্যাডাল্ট কথা বলার খুব শখ, সেজন্য অ্যাডাল্ট কথা বলতে বলতে আমার আওয়াজটাও একদম ওরকমই হয়ে গেছে। আমরা দুজনেই একে অপরকে ঠকাচ্ছিলাম। সেটা হয়তো এই জন্য সত্যিটা আঁচ করা সত্ত্বেও আমরা এড়িয়ে গিয়েছিলাম। যা চলছিল সেটা সেভাবেই চলতে থাকলো। তারপর একদিন কি খবর সুইটহার্ট? গুড, ওকে। কি হয়েছে, তুমি টেনশনে আছো মনে হচ্ছে? নাথিং। কিছু তো হয়েছে, প্লিজ আমাকে বলো শোনা। আমি বিক্রমকে বললাম যে আমার 10,000 টাকা খুব দরকার। তখনও হাসছিল, যেন 10,000 টাকা ওর কাছে কোনো মামুলি ব্যাপার। আমার কাছে আমার অ্যাকাউন্ট নাম্বার চাইলো, তাই আমি আমার ফ্রেন্ড কুসুমের অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এটা আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্ট নাম্বার, কুসুমের। আমার কোনো অ্যাকাউন্ট নেই তো, কিন্তু তুমি যদি এতে টাকা পাঠাও আমি পেয়ে যাব। আমাকে জাস্ট 10 মিনিট দাও। আর কিছুক্ষণের মধ্যেই বিক্রম আমাকে বলল যে ও আমার সেই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দিয়েছে। আমি যখনই টাকা চাইতাম বিক্রম ওই অ্যাকাউন্টে টাকা জমা করে দিত। আর সেই টাকা দিয়ে আপনি নিজের প্রয়োজন আর নিজের শখ পূরণ করতেন। কিন্তু এটিএম ফুটেজে তো রিয়াকে দেখা যাচ্ছে। কারণ আমি অফিসে যেতাম স্যার, অফিসের বাসে। আর বাসটাকে মাঝপথে দাঁড় করিয়ে এটিএমে যাওয়া পসিবল ছিল না। তাই আপনি রিয়াকে পাঠাতেন টাকা তোলার জন্য। তারপর কি হলো? বিক্রম আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, আর আমি চাইছিলাম না দেখা করতে। কিন্তু তারপর আমি ভাবলাম যে একটা 24 বছরের ছেলেকে আমি সে সব কিছু দিতে পারি যা ওর প্রয়োজন। আমার বয়স জানা সত্ত্বেও ও আমার থেকে দূরে যেতে পারবে না। আর তারপর একদিন আমি ওকে আমার বাড়িতে ডেকে নিই। হ্যালো, ইয়েস, আই ওয়ান্ট টু মিট অঞ্জলি। অঞ্জলি সরকার। হ্যাঁ আমি অঞ্জলি সরকার, বলুন। আপনি অঞ্জলি সরকার? হ্যাঁ আমি। আর আপনি? আমার নাম বিক্রম সুদ। এই নিন চা, নিন। না থ্যাঙ্কস, আমি চা খাই না। ও চা খান না বুঝি? তো কফি? আগে না, আই থিঙ্ক আমি আজ উঠি। শুনুন না, দেখুন আমি বলছিলাম যে যাই হয়ে থাক, যেভাবেই হোক, আমরা একে অপরের থেকে লুকিয়েছি যে আমরা, তবুও আপনাকে আমার ভালো লেগেছে। বিক্রম প্রায়ই বাড়িতে আসতো, কিন্তু আমি চাইতাম না যে ওর রিয়ার সাথে আলাপ হোক। কারণ ফ্রেন্ডসবুক প্রোফাইলে রিয়ার ছবি দেখার পরেই আমাদের মধ্যেই বন্ধুত্ব শুরু হয়। আমার ভয় ছিল যে রিয়ার সাথে দেখা হলে বিক্রম আমার থেকে দূরে না সরে যায়। তাই সেজন্য যখনই রিয়া কলেজে যেত আমি বিক্রমকে বাড়িতে ডাকতাম। কিন্তু একদিন রিয়া কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলো। রিয়া তুই আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলি? হ্যাঁ মা, ওই আমার লেকচার্স ক্যান্সেল হয়ে গেল তাই। আচ্ছা। রিয়া ইনি অ্যাকচুয়ালি আমার দূর সম্পর্কের রিলেটিভ, আমার কাজিন বিক্রম। ব্যাস এই কয়েকদিনের মধ্যেই দিল্লি থেকে মুম্বাইতে শিফট করেছে। ও আচ্ছা। হ্যালো আঙ্কেল। হ্যালো বাবু। রিয়া তো বিক্রমকে আঙ্কেলই বলতো।
ঠিক তেমন চোখেই দেখতো, কিন্তু বিক্রমের মনে অন্য কিছু চলছিল। আর জানি আমি ভয় পাচ্ছিলাম, সেটাই হলো। বিক্রম বিক্রম আমার থেকে দূরে সরে যাচ্ছিল, আর আর ক্রমশ রিয়ার কাছে চলে যাচ্ছিল। আমাকে আমাকে ইগনোর করছিল, আর এটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। কিন্তু কিন্তু আমি ওকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমি ওকে রাগাতে চাইছিলাম না। কারণ ও আপনাকে টাকা দিত বলে? আপনি এটাও ভুলে গিয়েছিলেন যে রিয়া আপনার নিজের মেয়ে। মা মেয়ের মতো কোনো সম্পর্কই ছিল না আমাদের মধ্যে। আর তখন আমি রিয়াকে হিংসা করতে শুরু করি, কারণ রিয়ার কারণে বিক্রম আমাকে অবহেলা করতে শুরু করেছিল। আর আর তারপর আর আর তারপর একদিন বিক্রম রিয়াকে ওর ফার্ম হাউস ওয়াসাইতে নিয়ে গেল। মা মা তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো প্লিজ। কি হলো? কোথায় তুই? কোথায় বল আমাকে। ওপেন দ্য ডোর। মা প্লিজ তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো। আমি আসছি রিয়া, আমি আসছি। বিক্রম বিক্রম রিয়া, বিক্রম রিয়া, বিক্রম বিক্রম রিয়া, বেবি ওয়্যার আর ইউ? বিক্রম কোথায় তুমি? রিয়া, আমার এই খেলাটা ভালো লাগছে না। তুমি সামনে এসো, আমি একটা নতুন খেলা খেলবো। আমি তোমাকে শেখাবো, ট্রাস্ট মি। রিয়া, বিক্রম কোথায় তুমি? বেবি ওয়্যার আর ইউ? বিক্রম রিয়া, বিক্রম ধাপ্পা, আমি ধরে ফেলেছি। ওঠো 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 ওঠো, চলো চলো, এসো 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 আমার, আরে আমার কাছে এসো, আমার কথা শোনো। আরে তুমি তো চালাক মেয়ে, তাই না? প্লিজ এসো, আমার কথা শোনো রিয়া, একটুখানি একটুখানি কাছে এসো আমার। আরে এসো না, আরে আমার একটা হাত দাও না আমাকে। আরে আমারই মেয়ের সাথে। রিয়া, রিয়া তুই গাড়িতে গিয়ে বস। কিন্তু মা, রিয়া তুই গাড়িতে গিয়ে বস, যা। তুই আমাকে মারলি? কেন করলে তুমি এটা বিক্রম? বলো, কি খামতি ছিল আমার মধ্যে যে তুমি রিয়ার সাথে? আরে ছাড়। দাঁড়াও দাঁড়াও বিক্রম, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? আমি তোমার জন্য কি না করেছি? তুমি যা চেয়েছো আমি দিয়েছি তোমাকে। আরে দেওয়ার মতো তোর কাছে কি আছে আর বল? তোর মুখটা দেখেছিস? বুড়ি হয়ে গেছিস তুই, বুড়ি, একদম বুড়ি। তোর কি মনে হয়েছিল আমি তোর ওপর ইন্টারেস্টেড? আরে তুই এটা ভাবলিও কি করে? আরে রিয়ার সামনে তোকে কে পছন্দ করবে, ইডিয়েট? যথেষ্ট হয়েছে বিক্রম। যত ইচ্ছে চিৎকার করিস, কিন্তু এটাই সত্যি যে কোনো ছেলে তোকে দেখে তোর সাথে বন্ধুত্ব করে না। সবাই রিয়ার ছবি দেখে আর তোর সাথে বন্ধুত্ব করে, আর এই সত্যিটা তুই খুব ভালো করে জানিস। চল এখান থেকে চল রিয়া, চল রিয়া। মা তুই গাড়িতে বস। মা কিন্তু কোথাও যাবি না, আমি আসছি। মা মা বিক্রম রিয়ার সাথে যা কিছু করেছিল তার চেয়ে বেশি কষ্ট আমার এই কারণে হচ্ছিল যে বিক্রম আমাকে ছেড়ে রিয়াকে বেছে নিয়েছিল। আমি সহ্য করতে পারিনি। নিজের স্বার্থের জন্য একজনের প্রাণ নিয়ে নিলেন, আর তার দোষ আপনি নিজের মেয়ের ঘাড়ে দিলেন। ওর ব্যাপারে একবারও ভাবলেন না?
মিথ্যে, বেইমানি আর মানুষের উচ্ছৃঙ্খল কামনা, এগুলোর কোনোটাই নতুন নয়। এইসব খারাপ আর এইরকম দুর্বল মানসিকতার কারণে হওয়া অপরাধের কত কাহিনী আমরা এর আগেও দেখেছি আর শুনেছি, কিন্তু এই কাহিনীতে আলাদা ছিল সেই মাধ্যম যেটা অপরাধের পথ হয়ে দাঁড়ায়, অর্থাৎ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। এটা আজ আমাদের দুনিয়ার প্রধান অঙ্গ নয়, বরং কিছু মানুষের জন্য পুরো দুনিয়া হয়ে দাঁড়িয়েছে, যেখানে শুধু একটা ক্লিক করে একটা সম্পর্ক তৈরি করা হয় আর ভাঙাও হয়। কিন্তু এখানে একজন মানুষ নয়, বরং মানুষের তৈরি করা সেই ছবি আপনার সামনে এসে দাঁড়ায় যেটা সে নিজেই তৈরি করে, কখনো অন্যকে, আবার কখনো নিজেকেই ঠকানোর জন্য। যেমনটা অঞ্জলি আর বিক্রম করেছিল, নিজেদের সত্যতা, নিজেদের আসল পরিচয় লুকিয়ে তারা একটা খেলায় মেতে উঠেছিল, যেটাতে না জিত অঞ্জলির হয়েছিল আর না বিক্রমের। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াকে অস্বীকার করা বা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া, এটা এই প্রবলেমের আদৌ সলিউশন নয়, বরং এটা ব্যবহারের সময় বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াই আসল প্রয়োজন। অপরিচিত কারোর সঙ্গে বন্ধুত্ব করার সময় সাবধান না হওয়া, নিজেদের ব্যক্তিগত ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, কারো কোনো ছবি দেখে বা তার দেওয়া পরিচয়ের তথ্যাবলী দেখে সেই বিষয়ে মতামত তৈরি করা, এখানেই সেই ছোট ছোট ভুল হয়ে থাকে, যার জন্য প্রায়শই আমাদের খুব বড় সমস্যায় পড়তে হয়। সম্পর্ক আমাদের সবার কাছে প্রয়োজন, যেগুলো জীবনভর আমাদের সঙ্গে থাকে, প্রতি পদক্ষেপে আমাদের সামলায়, আমাদের আশ্রয় দেয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া অনেক সম্পর্কই প্রায় সময় আমাদের লাইক আর কমেন্ট ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। সেই জন্য সব সময় সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল ওয়ার্ল্ডে বিচরণ না করাই ভালো, বরং এটা বোঝার চেষ্টা করতে হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন নয়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।